ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আমাকে কোনোদিনও কেউ বন্দি করতে পারবে না। আমি এই গ্রামকে ধ্বংস করব, কেউ পারবে না তোরা আমাকে বাঁধতে, কেউ না। একটা শরীর ছেড়ে আমি আরেকটা শরীরে প্রবেশ করব, আত্মাগুলোকে নিজের দখলে নিয়ে তোদের সকলের সর্বনাশ করব আমি, সর্বনাশ। একে বেঁধে তোরা নিজেদের মৃত্যুকে আহ্বান করছিস, এর ফল ভোগার জন্য প্রস্তুত হয়ে যা সকলে। আমি জানতাম এই পিশাচকে পরাজিত করা এত সহজ হবে না, কিন্তু আমি ভয় পেলাম না। আমি দেবী কালীর কাছে প্রার্থনা করলাম। আমি জানতাম একমাত্র তার আশীর্বাদেই এই পিশাচকে দমন করা সম্ভব। এক সাধারণ ছেলেকে পিশাচ অভিধায় বলি দিয়েছিল গ্রামবাসীরা। তার আত্মা মুক্তির আশায় তারপর থেকেই ছটপট করতে থাকে। গ্রামের লোকেরা যখন জানল সে নির্দোষ, তখন অনেক দেরি হয়ে গেছে। কাল পিশাচের প্রতিশোধ স্পৃহা ক্রমেই বেড়ে চলল। সে একে একে শেষ করতে লাগল তার অপরাধীদের। এই সময় সেই গ্রামে এসে পৌঁছালেন তারানাথ স্বয়ং। তিনি কি পারবেন তার ক্ষমতার দ্বারা শিলপাহাড়ের ওই কালা পিশাচকে দমন করতে? তারপর কি হলো জানতে শুনতে থাকুন সঞ্চারী ভট্টাচার্যের কলমে হাড়হিম করা কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প শিলপাহাড়ের কালা পিশাচ। তখন শীতকাল, কিন্তু আকাশ জুড়ে জমাট কালো মেঘের আনাগোনা দেখে মনে হচ্ছিল যেন এটা আষাঢ় মাস। কলকাতা শহরে এই অসময়ের বৃষ্টি আমার আর কিশোরীর কাছে নতুন কোনো গল্প ছিল না। তবে আজ যেন ব্যাপারটা অন্যরকম। টিপটিপ বৃষ্টিটা মুহূর্তেই রূপ নিল ঝড়ের। বিদ্যুতের ঝলকানিতে শহরের পুরনো বাড়িগুলো যেন আরও বেশি বেশি করে রহস্যময় দেখাচ্ছিল। আজ দিনটা ছিল রবিবার, সব অফিসই বলতে গেলে ছুটি। তাই সকাল সকাল আমি আর কিশোরী ঠিক করেছিলাম মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়িতে যাব গল্প শুনতে। তান্ত্রিক মশাই অর্থাৎ আমাদের ঠাকুর মশাইয়ের কাছে তাঁর অতীত জীবনের পুরনো গল্প শোনার নেশা আমাদের অনেক দিনের। এগুলো শুধু গল্প ছিল এমনটা নয়, এগুলো ছিল তারানাথের চোখে দেখা, পরখ করা সত্য ঘটনার কথা। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহু অপশক্তির সাথে লড়াই করেছিলেন। সেই সব ঘটনা শুনতেই আমি এবং কিশোরী এক প্রকার তৎপর হয়ে প্রতি রবিবার তারানাথের কলকাতার মঠ লেনের বাড়িতে গিয়ে হাজির হই। সেদিনও আমরা গল্প শোনার জন্য বৃষ্টি মাথায় করে এগিয়ে যাচ্ছিলাম। কিশোরী কিশোরী জলদি জলদি পা চালাও, চলো চলো তাড়াতাড়ি চলো। আমি প্যান্টের কোনা তুলে বৃষ্টির ছাঁট থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিশোরীকে উদ্দেশ্য করে কথাটা বললাম। এই মরণের বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া না হয়। ওদিকে যে ঠাকুরমশাই আবার আমাদের পথের দিকে তাকিয়ে বসে থাকবেন, সে খেয়াল আছে তোমার? সে কখন থেকে তোমাকে বলছিলাম বেরোতে বেরোতে, কিন্তু না, তোমার তো এই কাজ সেই কাজ। এখন দেখো বেলা হয়ে এলো, ওদিকে বৃষ্টিটাও তো বেড়ে গেছে, তার সাথে বেজায় ঠান্ডাও লাগছে। উফ, এখন যে কি করি। ওহ! কিশোরী হাসল। আরে বিভূতি, ভয় কিসের? আর কত দূরই বা? এই তো মোড় ঘুরলেই ঠাকুর মশাইয়ের বাড়ি, সামনেই তো রাস্তার বাঁক। আগে তেলে ভাজার পাসিংশোটা নিয়ে নিতে হবে যে, না হলে তো ঠাকুর মশাই আবার মুখ ভার করে থাকবেন তখন, তাই না? আমাদের দুজনের ঠাকুর মশাইয়ের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল। তার কারণ তারানাথ শুধু আমাদের কাছে একজন তান্ত্রিক ছিলেন এমনটা নয়, তিনি একজন অসাধারণ গল্প বলিও। তাঁর বলা গল্পগুলোতে এমন এক আকর্ষণ থাকত যা একবার শুনলে সহজে ভোলা যায় না। এই সকল কাহিনীগুলি তারানাথের বলার ভঙ্গির মধ্যে দিয়ে যেন নতুন প্রাণ ফিরে পেত। কিশোরী বলল, চলো তাহলে আগে কিছু তেলে ভাজা কিনে নি, আর ঠাকুর মশাইয়ের জন্য পাসিংশো সিগারেটটাও কিনে নি। এখন
কথা মতো পাশের একটা জীর্ণ দোকানে আমরা ঢুকলাম। বৃষ্টি ভেজা সন্ধ্যায় দোকানের আলো ছায়ার খেলায় ধোঁয়া ওঠা গরম তেলে ভাজার গন্ধ আর ভেজা মাটির সোঁদা গন্ধ একাকার হয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। তেলে ভাজা আর সিগারেট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। রাস্তার জলকাদা ডিঙিয়ে কোনো মতে ছাতা সামলে আমরা যখন তারানাথের বাড়ির সামনে এসে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে ভারী এবং গম্ভীর কণ্ঠস্বরটা শোনা গেল। ভেতরে এসো বিভূতি, কিশোরী। আমরা দুজনেই তো অবাক। এই ঝড় বৃষ্টির মধ্যে তিনি কিভাবে জানলেন যে আমরা আসছি? আমি আর কিশোরী দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। পুরনো বাড়ির ভেতরের পরিবেশটা ছিল যেন আরও রহস্যময়। দালানের পর ছিল একটা লম্বা ঘর, যা পার হলেই তারানাথের ছোট্ট ঘরটা নজরে পড়ত। লম্বা ওই ঘরটায় কোনো বাতি ছিল না। ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গিয়েছিল। শুধু দূরে তারানাথের ঘরের দরজার ফাঁক দিয়ে একটা লালচে আলোর রেখা দেখা যাচ্ছিল। কিশোরী বলে উঠল, মনে হয় ঠাকুরমশাই হ্যারিকেন অথবা প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। সেই মৃদু নিভু নিভু আলোতেই ঘরটা আলোকিত হয়ে উঠেছে বলেই তো মনে হচ্ছে। ঘরে ঢুকে আমাদের চোখে ধরা দিল এক অভাবনীয় দৃশ্য। তারানাথ এক মনে মা কালীর পুজো করছেন। চারপাশে ছড়িয়ে রয়েছে ধূপধুনোর গন্ধ। প্রদীপের লালচে আলোয় মা কালীর কালো মূর্তিটা যেন আরও জীবন্ত দেখাচ্ছে। তারানাথের পরনে ছিল লাল রঙের ধুতি, কপালে রক্তচন্দনের তিলক, আর গলায় ঝুলছিল রুদ্রাক্ষের মালা। তিনি চোখ বুজে গম্ভীর স্বরে মন্ত্রপাঠ করছিলেন। ওম হিম ক্রিং ফট স্বাহা, ওম কালিকায় নমো নমঃ। আমরা দুজন চুপচাপ ঘরের এক কোণে বসে কিছুক্ষণ অপেক্ষা করলাম। খানিক বাদে তারানাথের মন্ত্রপাঠ শেষ হলো। তিনি চোখ খুলে আমাদের দিকে তাকালেন। তার মুখে ফুটে উঠল এক প্রশান্তির হাসি। তিনি আমাদের উদ্দেশ্য করে বললেন, বসো বিভূতি, কিশোরী, বসো বসো। আমি জানতাম তোমরা আসবে। আমরা দুজনেই খাটের পাশে রাখা চৌকিতে বসলাম। তারানাথ পুজোর কাজ শেষ করে আমাদের দিকে ফিরলেন। আজকে তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? বাইরে যেভাবে মুষলধারে বৃষ্টি পড়ছিল, আমি তো ভাবলাম তোমরা বোধহয় আজকে আসবে না। তোমাদের দেখে আমি এক প্রকার চমকেই গিয়েছি। তবে কি বলো তো, মন আমার বলছিল তোমরা আজকে ঠিক আসবে। গল্প না শুনে তোমরা কি আর এত সহজে আমাকে ছাড়বে? আমি আমার হাতে থাকা কাগজের ঠোঙাটা তারানাথের দিকে এগিয়ে দিলাম। ঠাকুরমশাই, আপনার জন্য বাসিংশ আর তেলে ভাজা এনেছি। তারানাথ একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন, তারপর হাসলেন। জানতাম কিছু না কিছু ঠিক নিয়ে আসবে। তবে আমার এত বারণ সত্ত্বেও যে কেন তোমরা আমার কথা শোনো না তা আমি জানি না বাবু। তবে ভালো, এই চপ আর তেলে ভাজা পেলে মনটা কেমন প্রফুল্ল হয়ে ওঠে। ঠাকুরমশাই, আজ কি তবে নতুন কোনো গল্প শোনাবেন? আজ কিন্তু একটা জম্পেশ ভয়ের গল্প শোনাতে হবে, এই বলে দিলাম। তা আজকে কোন গল্পটা শোনাবেন শুনি? কিশোরী জিজ্ঞেস করল। তারানাথ সিগারেটে আরেকটা টান দিলেন, তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, আজকের এই ঝড় বৃষ্টির রাতে পুরনো একটা গল্পের কথা আমার মনে পড়ে গেল। তা ধরো আজ থেকে প্রায় বছর 25 আগেকার কথা। তখন আমি ছিলাম এক যুবক। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতাম। তেমনই ঘুরতে ঘুরতে একবার গিয়ে পড়েছিলাম শিলপাহাড় নামের একটি গ্রামে। গল্প শুরু হতে যাচ্ছে শুনে আমার আর কিশোরীর চোখে মুখে এক অন্যরকম উত্তেজনা ফুটে উঠল। তারানাথ
বলতে লাগলেন। গ্রামটা ছিল হিমালয়ের পাদদেশে। সেখানকার প্রকৃতি ছিল অপরূপ সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল এক গভীর আতঙ্ক। গ্রাম জুড়ে এক অজানা মড়ক লেগেছিল। নিরীহ মানুষজন কাতারে কাতারে মারা যাচ্ছিল। গ্রামের পর গ্রাম যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। প্রাণহীন হয়ে যাচ্ছিল প্রতিটি পরিসর। কিন্তু এর কারণ কি তা কেউ বুঝতে পারছিল না। প্রথম দিকে সবাই ভাবছিল এটা হয়তো কোনো মহামারী, কিন্তু যখন দেখলাম গ্রামের মানুষের শরীর জুড়ে অদ্ভুত কালো কালো ছোপ আর গভীর ক্ষত ফুটে উঠেছে, তখন আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ রোগ নয়। এই ক্ষত দেখে মনে হচ্ছিল যেন কোনো ধারালো নখ দিয়ে আঁচড়ানো হয়েছে, আর ওই নখের আঁচড় যে কোনো সাধারণ মানুষের দ্বারা সৃষ্ট হতে পারে না সেটা বেশ ভালোই বুঝতে পারছিলাম আমি। গ্রামের সাধারণ লোকেদের মধ্যে এই বিষয়টা নিয়ে এক চরম হট্টগোলের সৃষ্টি হয়েছিল। গ্রামবাসীদের মধ্যে থেকেই একজন গভীর রাতে আমার সাথে দেখা করতে এলেন আমার কুঠিরে। ছেলেটির বয়স খুব বেশি না হলেও তার চোখে মুখে ছিল এক গভীর আতঙ্ক। সে আমাকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার সাথে অনেক দিন ধরেই দেখা করতে চেয়েছিলাম। আমি জানি আপনি একজন সাধক। আপনি আশেপাশের গ্রামে গিয়ে মানুষকে অনেক বিপদ আপদের হাত থেকে উদ্ধার করেছেন, তবে আপনাকে কেউ সেভাবে আমল দিতে চায়নি। কিন্তু আমি জানি আপনার মধ্যে এক অসীম ক্ষমতা রয়েছে, আর সেই ক্ষমতার বলে আপনি যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারেন। আমি তাই বিশ্বাস করি ঠাকুরমশাই। আমি ছেলেটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, তুমি আমার সম্পর্কে এত কিছু জানলে কিভাবে, আর এত রাতে তুমি আমার কাছে কোন সাহায্য চাইতে এসেছো? ছেলেটি তৎক্ষণাৎ আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি যে আমাদের গ্রামে ঘটতে থাকা ঘটনাগুলি সম্পর্কে জানেন সেটা আমি বেশ ভালো করেই জানি। আর আপনিও যে আমার মতন এটাই বিশ্বাস করেন যে ওই ঘটনা কোনো সাধারণ মানুষের কাম নয়, সেটাও আমি বেশ ভালোভাবেই আন্দাজ করতে পেরেছি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ওই ঘটনা কোনো সাধারণ মানুষের কাম নয়। এর সাথে জড়িয়ে রয়েছে কোনো এক কালো অভিশাপ, আর সেই অভিশাপের সাথে জড়িয়ে রয়েছে কোনো ভয়ঙ্কর পৈশাচিক শক্তি, যারা গ্রামের সাধারণ মানুষ কোনো দিন দমন করতে পারবে না। তাই এক্ষেত্রে আপনার সাহায্যের প্রয়োজন ঠাকুরমশাই। আমি আপনাকে গ্রামে নিয়ে যেতে এসেছি। দয়া করে গ্রামটি পরিদর্শনে চলুন, তা না হলে বহু নিরীহ মানুষের প্রাণ অকালে চলে যাবে ঠাকুরমশাই। আমি ছেলেটির কথা শুনে সেদিন আরো চমকে উঠলাম। বুঝতে পারলাম ওই গ্রামে না গেলেই নয়। তাই সেই দিন রাত্রিরেই বেরিয়ে পড়লাম ওই গ্রামের উদ্দেশ্যে। আমি যখন সেই গ্রামে পৌঁছালাম তখন গ্রামের অবস্থা খুবই খারাপ। চারিদিকে শুধু কান্নার শব্দ আর মৃত্যুর হাহাকার শুনতে পাচ্ছিলাম। গ্রামের সবাই ছিল আতঙ্কিত, কিন্তু এই মৃত্যুর কারণ কেউ সঠিকভাবে বলতে পারছিল না। গ্রামের প্রধান আমাকে সবকিছু খুলে বললেন। তিনি বললেন, ঠাকুরমশাই, প্রথম দিকে শুধু রাতে মানুষ মারা যেত। ঘুমন্ত অবস্থায় তাদের প্রাণ কেড়ে নেওয়া হতো। তাদের শরীরগুলি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতো। কোনো কোনো ক্ষেত্রে তো মনে হতো যেন মানুষগুলির শরীর থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে এমন। কিন্তু সম্প্রতি দিনেও এমন ঘটনা ঘটা শুরু করেছে। এমনকি সাধারণ মানুষের চোখের সামনেও এই নৃশংস ঘটনা ঘটছে, কিন্তু পিশাচকে কেউ দেখতে পাচ্ছে না, শুধু অনুভব করতে পারছে তার উপস্থিতি। সে যখন আসে তখন বাতাস ভারী হয়ে ওঠে আর একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে চারিদিকে। গ্রামের প্রধান আমাকে আরও বললেন যে রাতের অন্ধকারে এক অশুভ আত্মা যেন গ্রামের চারপাশে ঘুরে বেড়ায়।
শিলপাহাড়ের নাম কেন শিলপাহাড় সেটা জিজ্ঞাসা করতে তিনি বললেন, ওই পাহাড়ে এক বিশেষ ধরনের পাথর আছে যা দেখতে অনেকটা কালো শিলের মতো। ওই পাথর বহু প্রাচীন এবং লোকমুখে শোনা যায় ওই পাথর নাকি বহু অশুভ শক্তি ধারণ করে। একদিন রাতে আমি জেগে বসে রইলাম। হঠাৎই বাতাসের গতি বাড়ল। শুরু হলো এক ভয়াবহ ঝড়, যেন সারা পৃথিবী এক বিকট শব্দে কাঁপছে। মেঘের গর্জনের সঙ্গে বিদ্যুতের ঝলকানিতে আকাশ কেঁপে উঠছিল। হঠাৎই আমি একটা করুণ চিৎকার শুনতে পেলাম। চিৎকারটা এলো গ্রামের পুরোহিতের বাড়ি থেকে। আমি দ্রুত ছুটলাম সেই দিকে। পুরোহিতের বাড়িতে পৌঁছে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। পুরোহিতের ছেলে মাটিতে পড়ে আছে আর তার গলা থেকে রক্ত ঝরছে। তার শরীরের চারিদিকে বেষ্টনী এঁকেছে এক অদ্ভুত ধরনের কালো দাগ। ছেলেটা তখনও শ্বাস নিচ্ছে, কিন্তু তার আয়ু বেশিক্ষণ নয়। যে কোনো সময় প্রাণটা বেরিয়ে যেতে পারে। কিন্তু চোখ দুটো ছিল স্থির। আমি তার দিকে এগিয়ে যেতেই পুরোহিত আমাকে বললেন, ঠাকুর মশাই, ওই দেখুন। আমি দেখলাম ঘরের ছাদের দিকে একটা কালো ধোঁয়াটে অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার চোখের জায়গায় কেবল রয়েছে দুটো জ্বলন্ত লাল বিন্দু। একটা বিকট হাসি সেই ধোঁয়াটে অবয়বটা থেকে আমার দিকে ভেসে এলো। আমি বুঝতে পারলাম এইটা কোনো সাধারণ অশুভ আত্মা নয়, এটা এক শক্তিশালী পিশাচ। আমি তৎক্ষণাৎ আমার পুঁথি বার করে মন্ত্র পড়া শুরু করলাম। ওম ক্লিম হুম ফট স্বাহা, ওম ক্লিম হুম ফট স্বাহা, ওম ক্লিম হুম ফট স্বাহা, ওম। মন্ত্রের শক্তিশালী শব্দে পিশাচটা যেন আরো রাগে ফেটে পড়ল। সে এক ভয়ঙ্কর আর্তনাদ করে আমার দিকে এগিয়ে এলো। আমি জানতাম এই ধরনের পিশাচদের সহজে দমন করা যায় না। আমি মন্ত্র পড়া চালিয়ে গেলাম। আমার মন্ত্রের শক্তি পিশাচটাকে কিছুটা দুর্বল করে দিল ঠিকই, কিন্তু আমি তাকে সেদিন বশে আনতে পারলাম না কিছুতেই। সে মুহূর্তের মধ্যেই ঘরের বাইরে চলে গেল। আমি পুরোহিতকে আশ্বাস দিয়ে বললাম, ভয় পাবেন না, আমি ওকে দমন করব। যে করেই হোক আমি ওকে নাক পাশে বেঁধে ফেলব। ও কিছুতেই মুক্ত হস্তে মানুষের ক্ষতি সাধন করতে পারবে না। আমার যেটুকু বিদ্যা রয়েছে তা দিয়েই আমি ওই পিশাচকে দমন করব। আপনারা শুধু আমার পাশে থাকুন, প্রয়োজন মতন সহযোগিতা করতে থাকুন। কিন্তু পরের দিনই এক নতুন সমস্যা দেখা দিল। সকালে দেখা গেল পুরোহিতের ঘরের কাছেই একজন গ্রামবাসীর মৃতদেহ পড়ে আছে। তার শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে, আর তার শরীরের ক্ষতগুলো যেন আরো গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে। গ্রামের প্রধানকে আমি যখন এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে পুরোহিত রাতে কাউকে বাড়ি থেকে বেরোতে দেখেননি। আমার সন্দেহ হলো। আমি পুরোহিতের দিকে তাকালাম। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। আমি বুঝতে পারলাম আমার মন্ত্রের কারণে পিশাচটা পুরোহিতের শরীরেই প্রবেশ করেছে। এখন সে পুরোহিতের শরীরটাকে ব্যবহার করে আরো বেশি নৃশংস হয়ে উঠেছে। পুরোহিতের চোখের সামনে একটা ভস্ম উড়িয়ে দিতেই তিনি ছটফট করতে লাগলেন। দেখলাম তার গায়ে ফুটে উঠল কোটা কোটা দাগ। ওই ক্ষতস্থানগুলো থেকে রক্ত বেরিয়ে এলো। পুরোহিত চিৎকার করে উঠলেন, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে আমার শরীরটা। ওই চিৎকারের শব্দ শুনে আমার মনের গভীরে থাকা সন্দেহের বীজটা আরো গভীরে প্রবেশ করলো। আমি নিশ্চিত হলাম যে পিশাচ আর একা নেই, সে বাতাসে মিশে ক্ষতি করবে না।
সে এবারে একটি দেহ ধারণ করেছে। ওই দেহকে নিজের বশে এনে তাকে নিজের দাসে পরিণত করেছে সে। আর এইভাবেই সে গ্রামের লোকেদের কাছে পুরোহিতকে দোষী সাজিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। আরও বুঝতে পারলাম যে এই পিশাচ কোনো বড় উদ্দেশ্য সাধনের জন্যই এই মরণ যজ্ঞের আয়োজন করেছে। আর এই পুরোহিত হতে চলেছে তার যজ্ঞের কাণ্ডারি। তার হাতেই মরবে গ্রামের সাধারণেরা। পুরোহিত বিষয়টা কিছুটা আন্দাজ করেই ওখান থেকে পালিয়ে গেলেন। আমি বিষয়টা বুঝতে পেরেছিলাম যে তিনি মিথ্যে মোড়কের আশ্রয়ে নিজের আসল চরিত্রকে ঢেকে ফেলতে চাইছিলেন। সেটা আমি বেশ ভালো করেই আন্দাজ করতে পারলাম। পুরোহিত চলে যেতেই আমি গ্রামের লোকেদের বললাম, এই পিশাচ আর বাইরে নেই, সে পুরোহিতের শরীরের ভেতরে আশ্রয় নিয়েছে। আমাদের পুরোহিতকে বন্দি করতে হবে। সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে। তবে আজ আমি যা পরীক্ষা করে দেখেছি সেটা কোনোদিনও মিথ্যা হতে পারে না। তাই আপনাদের যা বলছি, যেভাবে বলছি সেইভাবে কাজটা করুন। ভুল করেও যেন কোনো ভুল না হয়, কথাটা মাথায় রাখবেন। গ্রামের মানুষজন প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু আমি যখন তাদের সামনে পুরোহিতের চোখের বর্ণ পরিবর্তিত হয়ে যাওয়ার বিষয়টা বিশদে জানালাম, তখন তারা ভালোভাবে বুঝতে পারল। পরের দিন পুরোহিতের ঘরের দরজায় শিকল টেনে দেওয়া হলো। পুরোহিতের বেরোনোর সময় দরজায় শিকল পড়েছে দেখে বেশ কিছুক্ষণ সাধারণ থাকার নাটকটা জিইয়ে রাখলো ঠিকই, কিন্তু মুহূর্তেই তার আসল চেহারা সকলের সামনে বেরিয়ে পড়ল। সে জোরে জোরে চিৎকার শুরু করলো, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তান্ত্রিক, আমি জানি এই কাজ তুই করেছিস। তোর কথাতেই ওরা এত বড় আস্পর্ধা দেখাতে পারছে। আমি যদি এখান থেকে বেরোতে পারি, তবে জেনে রাখ, সবার আগে তোকে শেষ করব। তোকে। সকলেই পুরোহিতের চেহারার অদ্ভুত পরিবর্তিত রূপটির দিকে লক্ষ্য করছিল। এই রূপের পরিবর্তন সকলের মধ্যে জমে থাকা ভয় আর আতঙ্কের প্রহরটিকে যেন আরো বাড়িয়ে দিল। তখন অগত্যা আমরা সবাই মিলে পুরোহিতকে বন্দি করলাম, কিন্তু পিশাচটা পুরোহিতের শরীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর হাসি হেসে উঠল। আর এরপরে সে বিকৃত সুরে বলল, আমাকে কোনোদিনও কেউ বন্দি করতে পারবে না। আমি এই গ্রামকে ধ্বংস করব। কেউ পারবি না তোরা আমাকে বাঁধতে, কেউ না। একটা শরীর ছেড়ে আমি আরেকটা শরীরে প্রবেশ করব। আত্মাগুলোকে নিজের দখলে নিয়ে তোদের সকলের সর্বনাশ করব আমি। সর্বনাশ। একে বেঁধে তোরা নিজেদের মৃত্যুকে আহ্বান করছিস। এর ফল ভোগার জন্য প্রস্তুত হয়ে যা সকলে। আমি জানতাম এই পিশাচকে পরাজিত করা এত সহজ হবে না, কিন্তু আমি ভয় পেলাম না। আমি দেবী কালীর কাছে প্রার্থনা করলাম। আমি জানতাম একমাত্র তার আশীর্বাদেই এই পিশাচকে দমন করা সম্ভব। তারানাথ একটু থামলেন। এইটুকু শুনেই আমার আর কিশোরীর ভয়ে তো একেবারে কাঠ হয়ে যাওয়ার অবস্থা। ঘরের পরিবেশটা আরও ভারী হয়ে উঠেছিল। বাইরে ঝড়ের শব্দ ক্রমে আরও বেশি তীব্র হয়ে উঠছিল। তারানাথ আবার একটা সিগারেট ধরিয়ে বললেন, এর পরের ঘটনাটা ছিল আরো রোমহর্ষক। সেই গল্প আমি আজ তোমাদেরকে বলবো। তারপর আমার গলায় ফুটে উঠল এক গম্ভীর উদ্বেগ। কি হলো ঠাকুরমশাই? সেই পিশাচটা কি পুরোহিতের শরীর থেকে বেরিয়েছিল, নাকি ওর ভেতরেই ছিল? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। ঘরের প্রদীপের আলোয় তার মুখখানি আরও গম্ভীর দেখাচ্ছিল। বাইরে ঝড়ের বেগ যেন আরও বেড়ে যাচ্ছিল, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছিল কুকুরের একটানা ডাক।
এই ভয়ঙ্কর সন্ধ্যায় তারানাথের গল্পে ডুবে থাকা ছাড়া আর যে কোনো উপায় আমাদের কাছে ছিল না। তিনি সিগারেটে আবারও একটা টান দিয়ে গল্পের ভেতর প্রবেশ করলেন। পুরোহিতকে বন্দি করার পর গ্রামের মানুষজন কিছুটা শান্ত হয়েছিল, কিন্তু আমি জানতাম বিপদ এখনো কাটেনি। পিশাচটা পুরোহিতের শরীরের ভেতর ক্রমাগত গর্জন করছিল। তার চোখ দুটো যেন আগুনের মতন জ্বলছিল। গ্রামের মানুষজন ভয়ে তার কাছে যেতে পারছিল না। আমি ওদেরকে বললাম, এই পিশাচকে দূর করতে হলে আমাদের মারণযজ্ঞ করতে হবে। দেবী কালীর আশীর্বাদ ছাড়া একে দমন করা একেবারেই সম্ভব নয়। আমি গ্রামের প্রধানের সহায়তায় যজ্ঞের আয়োজন শুরু করলাম। পুরোহিতের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলা হয়েছিল, না হলে আমরা ওই অবস্থায় তাকে যজ্ঞের স্থলে নিয়ে যেতে পারতাম না। গ্রামের এক নির্জন জায়গায় যজ্ঞের জন্য একটি বড় গর্ত খোঁড়া হলো। চারপাশ থেকে বিভিন্ন ধরনের ভেষজ আর গাছের ডালপালা জড়ো করা হলো। আমি পুরোহিতকে সেই যজ্ঞকুণ্ডুর কাছে নিয়ে এলাম। পুরোহিত তখনও জ্ঞান হারিয়ে পড়েছিলেন, কিন্তু তার শরীর মাঝে মাঝে এমনভাবে কেঁপে উঠছিল যে মনে হচ্ছিল তার ভেতরে থাকা পিশাচটা যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে। আমি যজ্ঞ শুরু করে মন্ত্র পাঠ করা শুরু করলাম। ওম ক্লিং ফটুং নমঃ পিশাচায় স্বাহা, ওম ক্লিং ক্লিং পিশাচায় নমঃ, ওম ক্লিং ক্লিং পিশাচায় নমঃ। প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু যজ্ঞকুণ্ডের আগুন যত বেশি জ্বলতে শুরু করলো, পুরোহিতের শরীরে কাঁপুনি তত বেশি বাড়তে লাগলো। তার মুখ দিয়ে এক অমানসিক গর্জন বেরিয়ে এলো, যা মানুষের কণ্ঠস্বর বলেই মনে হলো না। মনে হলো যেন কোনো অকালী অশুনি নিজের কালো সংকেত বয়ে নিয়ে আসছে, আমাদেরকে এক নিমেষে ধ্বংস করে দিতে চাইছে। সেই গর্জন শুনে গ্রামের মানুষজন ভয়ে পালাতে শুরু করলো। আমি তাদেরকে বললাম, ভয় পেও না, ভয় পেও না, এই যজ্ঞ সম্পূর্ণ হতে দাও, তার আগে কেউ এই স্থান ত্যাগ করে চলে যেও না। কিন্তু পিশাচটা তখন এক ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো। সে পুরোহিতের শরীরের ভেতর থেকে বলে উঠল, তোমাদের এই যজ্ঞ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এই পুরোহিতের শরীরটাকে এত শক্তভাবে ধরে রেখেছি যে তোমরা আমাকে এখান থেকে কোনোভাবেই আর বাইরে বের করতে পারবে না। আমি এই গ্রামকে ধ্বংস করবই ধ্বংস। আমি যজ্ঞের আগুনে ঘি নিক্ষেপ করে আগুনের শিখাটিকে আরো বাড়িয়ে দিলাম আর মন্ত্রের শক্তি প্রয়োগ করতে শুরু করলাম। এক পর্যায়ে এসে আমি দেখলাম পুরোহিতের শরীরের উপর থেকে একটা কালো ধোঁয়ার মতন আস্তরণ বেরিয়ে আসছে, কিন্তু সেই ধোঁয়াটা আবার পুরোহিতের শরীরের ভেতরের পুনরায় ঢুকে যাচ্ছে। আমি বুঝতে পারলাম পিশাচটা এত সহজে হার মানবে না। ঠিক তখনই একটা ঘটনা ঘটলো। সেই কালো ধোঁয়ার ভেতর থেকে পিশাচটা এক ভয়ঙ্কর আর্তনাদ করে পুরোহিতের শরীর ছেড়ে বেরিয়ে এলো। সে একটা বিকট চেহারা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে আটকে রেখেছো, কিন্তু তুমি জানো না কেন আমি এই গ্রামে এসেছি। এই শিল পাহাড়ের এক গভীর রহস্য আছে। আমি সেই রহস্যের কারণে এই গ্রামে এসেছি। এই গ্রামের মানুষজনের মধ্যে এক পুরনো পাপের চিহ্ন লুকিয়ে আছে। ওরাই তো জাগিয়ে তুলেছিল আমাকে, কিন্তু ওরা জানতো না যে ওরা স্বয়ং নিজের মৃত্যুকে আহ্বান করেছিল। মৃত্যুকে। এই পর্যন্ত বলে তারানাথ থামলেন। আমি আর কিশোরী ভয় ভয় নিজেদের মধ্যেই চাপা ফিসফিসানি শুরু করে দিয়েছি। কি পাপের কথা বলছে ঠাকুরমশাই? হ্যাঁ, কিশোরী জিজ্ঞেস করল। তারানাথ পুনরায় গল্পে প্রবেশ করল। পিশাচটা আমাকে বলল, এই শিল পাহাড়ের নাম কেন এমন তুমি তা জানো না তারানাথ?
বহু যুগ আগে এই পাহাড়ের এক বিশেষ ধরনের কালো শিলের ওপর এক তান্ত্রিক একটা পিশাচকে বলি দিয়েছিল। সেই পিশাচের আত্মা এই শিলের মধ্যে বন্দী ছিল। আমি সেই পিশাচেরই বংশধর। আমি প্রতিশোধ নিতে এসেছি। এই গ্রামের মানুষজনই হলো সেই তান্ত্রিকের বংশধর, আর সেই কারণেই আমি এই গ্রামকে ধ্বংস করব। পিশাচের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি প্রমাণ করতে চাও? কি চাইছোটা কি? পিশাচটা হাসলো। প্রমাণ চাও? তাহলে শোনো, এই গ্রামের পুরোহিতের পূর্বপুরুষ ছিল সেই তান্ত্রিক। এই গ্রামের মানুষজন তাদের পূর্বপুরুষের করা পাপের ফল ভোগ করছে মাত্র। এই গ্রামের প্রতিটি মানুষেরই রক্তে রয়েছে সেই পাপের চিহ্ন। আমি এসেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করাতে। আমি এই গ্রামের প্রতিটি মানুষকে শেষ করব। আমি বুঝতে পারলাম পিশাচটা কেন পুরোহিতের শরীর বেছে নিয়েছিল। প্রতিশোধের এক গভীর আগুনে সে জ্বলছিল। আমি তাকে বললাম, তোমার পূর্বপুরুষের জন্য তুমি কেন এই নিরীহ মানুষগুলোকে শাস্তি দিচ্ছ? এরা তো কিছু করেনি। করেছে। পিশাচটা গর্জন করে উঠল। এরা সবাই তাদের পূর্বপুরুষের পাপের অংশীদার, আর সেই কারণেই এরা ধ্বংস হবে। আমি বললাম, আমি তোমাকে প্রতিশোধ নিতে দেব না। তুমি আর এই গ্রামে থাকতে পারবে না। আমি তোমাকে এই যজ্ঞের আগুনে ভস্মীভূত করে শেষ করব। আমি যখন মন্ত্র পড়া শুরু করলাম তখন পিশাচটা আমার দিকে এগিয়ে এলো। তার চোখ থেকে আগুন ঝরছিল। তার কালো ধোঁয়াটে শরীর থেকে শীতল বাতাস বেরিয়ে আসছিল। সেই বাতাস এতটাই ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল আমার শরীরের সমস্ত রক্তবিন্দুগুলো জমে যাচ্ছে। আমরা দুজনে লড়াই শুরু করলাম। একদিকে আমার মন্ত্রের শক্তি, অন্যদিকে তার প্রতিশোধের আগুন। আমাদের লড়াইয়ের ফলে সেই অঞ্চলের মাটি কাঁপতে শুরু করলো। বিদ্যুতের ঝলকানিতে আকাশ কাঁপছিল। সজোরে বাজ পড়তে শুরু করলো। পিশাচটা বারবার আমার ওপর আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু আমার মন্ত্রের শক্তি তাকে আটকে দিচ্ছিল। শেষ পর্যন্ত আমি যজ্ঞের আগুনকে আরো বেশি করে ঘি নিক্ষেপ করে জ্বালাতে লাগলাম। যজ্ঞের আগুন এমনভাবে জ্বলতে শুরু করলো যেন তা আকাশকে স্পর্শ করে ফেলবে। আমি আমার শেষ শক্তি দিয়ে পিশাচকে যজ্ঞের কুণ্ডের দিকে আরো ঠেলে দিলাম, কিন্তু শেষ মুহূর্তে পিশাচটা একটা বিকট হাসি দিয়ে বলল, তুমি আমাকে শেষ করতে পারো, কিন্তু আমার প্রতিশোধের আগুন কোনোদিনও শেষ হবে না। আমি আবার ফিরে আসবো। এই গ্রামের প্রতিটি মানুষের রক্তে আমার প্রতিশোধের আগুন জ্বলবে। আমি এদের সবার মধ্যে দিয়ে নিঃশেষিত করব তোমাকে। শেষ পর্যন্ত যজ্ঞের আগুনে পিশাচটা অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার শেষ কথাগুলো আমার মনে গেঁথে রইল। আমি জানতাম না সে সত্যি আবার ফিরে আসবে কিনা, কিন্তু আমি জানতাম শিল পাহাড়ের সেই কালো পাথর আর সেই প্রতিশোধের গল্প কোনো দিন শেষ হবে না। তবে আমি এইটুকু জানতাম না যে এটাই শেষ নয়। তাকে আমি সেদিনও কাবু করতে পারিনি। পুরোহিতের শরীর থেকে বার করে আনতে পেরেছিলাম ঠিকই, কিন্তু সে আবার বাতাসে মিশে গিয়েছিল। আমি জানতাম সে পরের আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই উধাও হয়ে গেছে। পরের আক্রমণটা যে আরো ভয়ঙ্কর হতে চলেছে সেটাও আমি আন্দাজ করতে পারছিলাম বইকি। এই পর্যন্ত বলে তারানাথ থামলেন। বাইরে তখন বৃষ্টি পড়ছিল, কিন্তু ঝড়টা কিছুটা হলেও শান্ত হয়েছে। আমার আর কিশোরীর মুখ ভয়ে একেবারে বিবর্ণ। আমি বললাম, ঠাকুরমশাই, গল্পটা কি সত্যি? তারানাথ হাসলেন। গল্পের শেষ তো এখনো বলিনি। এরপরে আরো অনেক কিছু আছে, সেই ঘটনাগুলোই তাহলে বলি নাকি? বাইরে বৃষ্টি কিছুটা থেমেছিল, কিন্তু তারানাথের ঘরে জমে থাকা ভয়ের মেঘ যেন কিছুতেই কাটতে চাইছিল না। আমি এবং কিশোরী একে অপরের দিকে তাকাচ্ছিলাম। আমাদের মুখে চোখেও এক অজানা আতঙ্ক।
কিশোরী ধীরে ধীরে জিজ্ঞেস করল, তারপর কি হলো ঠাকুরমশাই? পিশাচটা কি সত্যি ফিরে এসেছিল? তারানাথ এবার একটু হাসলেন, কিন্তু তার সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, বরং ছিল এক গম্ভীর বিষণ্ণতা। তিনি তেলে ভাজার প্যাকেট থেকে একখানা তেলে ভাজা তুলে নিয়ে মুখে পুড়ে চিবোতে চিবোতে পুনরায় গল্পের মধ্যে প্রবেশ করলেন। পিশাচটা যজ্ঞের আগুনে অদৃশ্য হয়ে যাওয়ার পর পুরোহিত জ্ঞান ফিরে পেলেন। তিনি কোনো কিছুই মনে করতে পারলেন না। এমনকি তিনি এটাও জানতেন না যে তার শরীরে এতদিন একটা পিশাচ ভর করেছিল। কিন্তু আমি জানতাম পিশাচের শেষ কথাটা আবারও সত্যি হতে পারে। আমি বুঝেছিলাম এই গল্পের শেষ এখানে হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আমি পুরোহিতের কাছে গেলাম, তার দিকে ভালো করে তাকালাম। তার মুখে কোনো পাপের চিহ্ন ছিল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার পূর্বপুরুষের কথা আপনি কিছু জানেন? আমার পূর্বপুরুষ একজন তান্ত্রিক ছিলেন। তিনি পাহাড়ের ওই কালো শিলের ওপর বসে পুজো করতেন। তিনি নাকি কোনো এক অশুভ আত্মাকে দমন করেছিলেন, কিন্তু কিভাবে বা কেন তা আমি জানি না। এই গল্পটা শুধু লোক মুখে শোনা যায়। আমার পূর্বপুরুষের করা কোনো পাপের কথা আমি জানি না। আমি গ্রামের প্রধানের কাছে গেলাম, তাকেও সেই একই প্রশ্ন করলাম। তিনিও একই কথা আমাকে বললেন। তারা সবাই তাদের পূর্বপুরুষদের করা কোনো না কোনো পাপের কথা আমার সামনে অস্বীকার করল। কিন্তু আমি জানতাম পিশাচের কথা মিথ্যা নয়। পিশাচের দিয়ে যাওয়া হুমকি কখনো মিথ্যে হতে পারে না। সে আবার ঠিক ফিরে আসবে। এর পশ্চাতে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে যা তারা জানে না। আর আমার এই ধারণা সত্যিই প্রমাণিত হয়েছিল। আমি মনস্থির করলাম যে আমি সেই কালো শিলের কাছে যাব, সেই শিল পাহাড়ের রহস্য উদ্ঘাটন করব। আমি যখন পাহাড়ের দিকে যাচ্ছিলাম, গ্রামের মানুষজন মিলে আমাকে থামালো। তাদের মধ্যে থেকে এক বৃদ্ধ ব্যক্তি এগিয়ে এসে আমাকে বলল, ওই ওই পাহাড়ের উপরে যেও না। হ্যাঁ, ওই পাহাড় অভিশপ্ত। যারা সেখানে গেছে তাদের কেউ কেউ আর ফিরে আসেনি। ওই পাহাড়ের উপরে যেও না। কিন্তু আমি ওদের কথা শুনলাম না। আমার বুকের ভেতর এক অদ্ভুত তাগিদ ছিল। আমি সেই পাহাড়ের দিকেই যাত্রা করলাম। আমি জানতাম যে করেই হোক ওই গ্রামবাসীদেরকে আমাকে পিশাচের কবল থেকে উদ্ধার করতে হবে। আমি এও জানতাম যে আমার মধ্যে তান্ত্রিক শক্তির অভাব রয়েছে, কারণ আমি তখনও তন্ত্রবিদ্যায় অত ভালো পারদর্শী হয়ে উঠতে পারিনি। কিন্তু আমি এর পরেও চেষ্টা চালিয়ে যেতে থাকলাম, কারণ একজন সাধককে হেরে যাওয়া কখনোই মানায় না। হেরে যাওয়ার পথ অনুসরণ করা সাধকের ক্ষেত্রে কখনোই শোভা পায় না। কঠিন পথে এগিয়ে চলাই একজন সাধকের প্রকৃত ধর্ম। আমি এগিয়ে চললাম এক ভয়ঙ্কর পথের মধ্যে। পথের মধ্যে ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হলো। বড় বড় পাথরের চাই এগিয়ে আসতে থাকলো আমার দিকে। বুঝতে পারছিলাম ওই পিশাচটাই আমার গতিপথ রোধ করার চেষ্টা করে যাচ্ছিল। অনেক বাধা পেরিয়ে শেষ পর্যন্ত আমি সেই কালো শিলের কাছে এসে পৌঁছালাম। সেই শিলটা ছিল বিশাল আকারের, তার উপর ছিল অসংখ্য কাটা দাগ। দেখে মনে হচ্ছিল যেন বহু যুগ আগে সেই শিলের ওপর অনেক যুদ্ধ হয়েছিল। শিলের ওপর এক ভয়ঙ্কর শীতল অনুভূতি বিরাজমান। মনে হচ্ছিল যেন হাজার হাজার বছরের পাপ আর অভিশাপ সেখানে জমা হয়ে আছে। আমি শিলের ওপর হাত রাখলাম, সঙ্গে সঙ্গে এক তীব্র শীতল অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমার মনে হলো যেন আমি এক অন্য জগতে চলে গেছি। আমি দেখলাম এক পুরনো দৃশ্য। এক তান্ত্রিক সেই শিলের উপর দাঁড়িয়ে আছে।
তার সামনে এক বিশাল কালো পিশাচ এসে স্থির হয়ে আছে। তান্ত্রিক তার মন্ত্রের শক্তি দিয়ে পিশাচটাকে আক্রমণ করছে। পিশাচটা ক্রমে দুর্বল হয়ে পড়ছে। শেষ পর্যন্ত তান্ত্রিক সেই পিশাচটাকে শিলের ভেতর বন্দি করে ফেলল। কিন্তু পিশাচটা শেষ মুহূর্তে একটা বিকট হাসি হাসল, আর তারপর সেই তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, আমি আবার ফিরে আসব। এই পাহাড়ের নাম চিরকাল আমার নামে চিহ্নিত হয়ে থাকবে। আমি এই গ্রামের মানুষের রক্তে আমার প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেব। তুই আমাকে পরাস্ত করতে পারিস তান্ত্রিক। তুই ভাবিস না এত সহজে তুই আমার অস্তিত্বকে দমন করতে পেরেছিস। এই অঞ্চলের হাওয়ার মধ্যে মিশে থাকবো আমি। এই অঞ্চলের প্রতিটা মানুষের প্রাণ হরণ করব। নৃশংসভাবে এদের শেষ করব তোরই চোখের সামনে। যদি এক জন্মে না পারি তাহলে বহুবার জন্ম নেব, শুধুমাত্র তোর বংশকে ধ্বংস করার উদ্দেশ্যে। কথাগুলি বলেই সেই পিশাচ বাতাসে মিলিয়ে গেল। এরপর আমি ভালো করে তাকিয়ে দেখলাম সেই তান্ত্রিক আর কেউ নয়, তিনি এই গ্রামের পুরোহিতেরই এক পূর্বপুরুষ। আমি বুঝতে পারলাম পিশাচের কথাগুলোই তবে সত্যি ছিল। হঠাৎ করে সেই দৃশ্যটা মিলিয়ে গেল। আমি আবার বাস্তবে ফিরে এলাম। কিন্তু আমার মনে তখন এক নতুন প্রশ্ন জেগে উঠল। যদি পিশাচের কথাই সত্যি হয়, তাহলে কেন সেই তান্ত্রিক এই পিশাচকে শিকলের ভেতর বন্দি করেছিল? পিশাচটা কি তার কোনো ক্ষতি করেছিল? আর ঠিক তখনই আমার পেছন থেকে ভেসে এলো এক মৃদু কণ্ঠস্বর। আপনি আপনি কি সেই শিলের রহস্য জানেন? আমি পেছন ফিরে তাকালাম। দেখলাম এক বৃদ্ধ মানুষ আমার দিকে এগিয়ে আসছে। তার মুখ জুড়ে রয়েছে এক গভীর বিষণ্ণতা। তিনি বললেন, আমি আমি এই গ্রামের সব থেকে পুরনো মানুষ। আমি ছিলাম সেই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী। আমি জানি কেন সেই পিশাচকে বন্দি করা হয়েছিল। বৃদ্ধ আরো বললেন, সেই পিশাচটি এই গ্রামেরই বাসিন্দা ছিল। তার নাম ছিল শীল। সে ছিল এক গরিব মানুষ। গ্রামের সবাই তাকে পিশাচের মতো ভয় পেত, কারণ তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের লাল। গ্রামের মানুষজন ভাবত যে সে কোনো অশুভ শক্তির দ্বারা আক্রান্ত। তারা তাকে গ্রাম থেকে বের করে দিতে চাইল, কিন্তু শীল গ্রাম ছেড়ে যেতে চাইল না। সে প্রতিবাদ করলো। তখন গ্রামের মানুষজন তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। তারা তাকে মেরে পাহাড়ের ওই কালো শিলের উপর ফেলে দিল। হ্যাঁ, সেই রাতের পর থেকেই শিল এক পিশাচের রূপ ধারণ করেছিল। সে প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে গ্রামের মানুষজনকে মেরে ফেলতে শুরু করলো। তখন গ্রামের তান্ত্রিক, যিনি পুরোহিতের পূর্বপুরুষ ছিলেন, তাকে বন্দি করার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন যে শিলকে মারা সম্ভব নয়, তাই তিনি তাকে বন্দি করে রাখলেন। কিন্তু তিনি জানতেন না যে সেই বন্দি অবস্থায় শিল আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে, আর শেষ পর্যন্ত সে তার বংশধরকে মুক্ত করার জন্য এক নতুন পিশাচের রূপ নেবে। আমি বুঝতে পারলাম শিল পাহাড়ের নাম কেন শিল পাহাড় রাখা হয়েছিল। এই পাহাড়ের নাম শিল নামের সেই হতভাগ্য মানুষের নামেই রাখা,
গ্রামের মানুষজন শিলকে পিশাচ বানিয়েছিল, আর এখন তারা তারই অভিশাপের শিকার। আমি সেই বৃদ্ধের দিকে তাকালাম। তার চোখে মুখে ছিল এক গভীর অনুশোচনা। তিনি বলেছিলেন, আমরা সবাই পাপী। আমরা শিলকে বিচার না করেই মেরে ফেলেছিলাম। এখন আমরা সেই পাপের ফলই ভোগ করছি। আমি বৃদ্ধকে আশ্বাস দিয়ে বললাম, আপনাদের পাপের জন্য এই নিরীহ মানুষগুলো আর ভুগবে না। আমি সেই পিশাচকে শেষ করব। আমি আবার সেই কালো শিলের দিকে তাকালাম। আমার মন তখন এক নতুন শক্তিতে ভরে উঠেছিল। আমি জানতাম পিশাচকে পরাজিত করতে হলে আমাকে শুধু তার শক্তি নয়, তার প্রতিশোধের আগুনকেও দমন করতে হবে। আর এর জন্য আমার প্রয়োজন ছিল দেবী কালীর আশীর্বাদ। আমি ফিরে এলাম গ্রামে। আমি জানতাম আমার সামনে আরো এক বড় যুদ্ধ অপেক্ষা করছিল। আমি পিশাচের দুর্বলতা খুঁজে পেয়েছিলাম ঠিকই, কিন্তু এও জানতাম যে সে এত সহজে হার মানবে না। এই পর্যন্ত বলে তারানাথ পুনরায় থামলেন। আমি আর কিশোরী তার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এরপর তাহলে কি ঘটেছিল ঠাকুরমশাই? এর পরের ঘটনা ছিল আরো রোমহর্ষক। তারানাথের গল্প আমরা মগ্ন মনে শুনছিলাম। মটলেনের পুরনো বাড়ির এই ঘরটা যেন এক অন্য জগতে পরিণত হয়েছিল। আমি তারানাথের দিকে তাকিয়ে বললাম, ঠাকুরমশাই, তাহলে এরপর আপনি কি করেছিলেন? আপনি সেই পিশাচকে কি তার অতীত দেখিয়েছিলেন? তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার চোখে মুখে ফুটে উঠল এক কঠিন দৃঢ়তা। তিনি বললেন, আমি জানতাম পিশাচটাকে শুধু মন্ত্র দিয়ে দূর করা যাবে না। তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। তার দুর্বলতা খুঁজে বের করেছি ঠিকই, কিন্তু তাকে সম্পূর্ণভাবে দমন করতে হলে আমাকে তার প্রতিশোধের আগুন নিভিয়ে দিতে হবে। আর এর জন্য আমাকে এমন কিছু করতে হবে যা কোনো তান্ত্রিক আগে কখনো করেনি। আমি গ্রামে ফিরে এলাম। গ্রামের প্রধানকে সব কিছু খুলে বললাম যে শিল কোনো পিশাচ ছিল না। সে ছিল এই গ্রামেরই একজন নিরীহ মানুষ, যাকে গ্রামের মানুষজন ভুল বুঝে মেরে ফেলেছিল। আমি তাকে বললাম এই গ্রামের মানুষজনকে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। গ্রামের প্রধান আমার কথা শুনে অবাক হলেন। তিনি বললেন, আমরা তো এই সব বিষয়ে কিছুই জানি না। আমাদের পূর্বপুরুষরা কি সত্যিই এমন পাপ করেছিল? আমি বললাম, আমি জানি না, কিন্তু পিশাচের কথা সত্যি। আর এই পিশাচকে দমন করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের পিশাচের কাছে ক্ষমা চাইতে হবে। তাকে বলতে হবে যে আমরা তার সঙ্গে অন্যায় করেছি। তাকে বলতে হবে যে আমরা তার কষ্টের কথা বুঝতে পেরেছি। আমার কথা শুনে গ্রামের মানুষজন প্রথমে রাজি হচ্ছিল না। আমি তাদের বললাম, আমরা পিশাচের কাছে ক্ষমা চাইছি না। আমরা শিল নামের সেই নিরীহ মানুষটার কাছে ক্ষমা চাইছি, যাকে আমরা ভুল বুঝেছিলাম। এই ক্ষমা চাওয়া আমাদের পাপের প্রায়শ্চিত্ত, আর এই প্রায়শ্চিত্তের মাধ্যমেই আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাব। শেষ পর্যন্ত গ্রামের মানুষজন আমার কথাতে রাজি হলো। আমরা সবাই মিলে যজ্ঞের আয়োজন শুরু করলাম। কিন্তু এবার যজ্ঞের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা। এবার যজ্ঞের উদ্দেশ্য ছিল সেই পিশাচের কাছে ক্ষমা চাওয়া। যজ্ঞের আগুন জ্বলে উঠল। আমি মন্ত্রপাঠ করতে শুরু করলাম। ওম ক্লিং ফট স্বাহা, ওম ক্লিং ফট স্বাহা, ওম ক্লিং ফট স্বাহা। কিন্তু এবার মন্ত্রের উদ্দেশ্য ছিল শান্তি। আমি পিশাচের উদ্দেশ্যে বলতে শুরু করলাম, শিল, আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা তোমার অন্তরের কষ্টকে এতকাল বুঝতে পারিনি। আমরা জানি যে তোমার সঙ্গে অন্যায় করা হয়েছিল, ঘোর অন্যায়। আমরা তোমার মনের মধ্যে জ্বলতে থাকা ওই প্রতিশোধের আগুনকে নিভিয়ে দিতে চাই। আমার মন্ত্রের শক্তি আর গ্রামের মানুষের ক্ষমাশীলতা, এই দুই মিলে এক অদ্ভুত শক্তি তৈরি করলো। সেই শক্তি পিশাচকে আকর্ষণ করতে শুরু করলো। আমি দেখলাম
শিল পাহাড়ের কালো শিলের উপর থেকে একটা কালো ধোঁয়ার মতন আস্তরণ বেরিয়ে আসছে। সেই ধোঁয়াটা ধীরে ধীরে আমাদের যজ্ঞের দিকে এগিয়ে আসতে শুরু করলো। পিশাচটা যখন আমাদের খুব কাছে এসে পড়ল, তখন পূর্বের মতন তার চোখ দুটো আর জ্বলন্ত লাল ছিল না। তার চোখ দুটোতে সেদিন ছিল এক গভীর বিষণ্ণতা। সে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার কাছে কেন এসেছো? তোমরা তো আমাকে ভয় পাও। সকলে তো শুধু আমাকে এতকাল এককালে কালো শক্তি হিসেবে চিহ্নিত করে গেছো। তবে তোমরা এটা ভুলে গেছিলে যে আক্রোশ কখনো এমনি এমনি জন্মায় না। প্রতিশোধ স্পৃহা এমনি এমনি তৈরি হয় না। এর পেছনে লুকিয়ে থাকে কোনো করুণ অতীত, কোনো করুণ ইতিহাসের বীজ। কিন্তু একজন পিশাচের অন্তরে লুকিয়ে থাকা কষ্টকে কি সাধারণ মানুষ কখনো উপলব্ধি করতে পারত? তাই তারা চিরকাল আমাকে ভয় পেয়ে এসেছে। কিন্তু তুমি আজ আমার প্রকৃত সত্তা সম্পর্কে পরিচিত হতে পেরেছ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুমি আমার ইতিহাস জানতে সেই সুদূর পাহাড়ে পাড়ি দিয়েছিলে। তোমার এই সাহসিকতা দেখে আমি মুক্ত হয়েছি তারানাথ। আমি এতকাল ধরে অভিশাপগ্রস্ত হয়ে গ্রামে বন্দী হয়ে রয়েছি। তুমি এবার আমাকে মুক্তি দাও। আমি মুক্তি পেতে চাই। এতকালের এই জীর্ণ শীর্ণ পাপগ্রস্ত জীবন পরিত্যাগ করে আমার আত্মার মুক্তির সন্ধান পেতে চাই। আমাকে সাহায্য করো তারানাথ, সাহায্য করো। দেখলাম পিশাচটি ধীরে ধীরে এক মানুষের অবয়ব ধারণ করছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। এতকাল যে চোখে কেবল প্রতিশোধের আগুন দেখতে পাওয়া গিয়েছিল, সেখানে মুক্তির স্ফীতি খুঁজে পেতে দেখতে পাচ্ছিল সকলে। আমি বললাম, আমরা তোমাকে এখন আর ভয় পাই না। আমরা তোমাকে বুঝি। আমরা ভেতর থেকে তোমার কষ্ট অনুভব করছি। আমরা জানি তোমার ভেতরের ওই প্রতিশোধের আগুন কেন জ্বলছে। কিন্তু আমরা তোমাকে অনুরোধ করছি, এই নিরীহ মানুষগুলোকে এবার ছেড়ে দাও। এরা তো তোমার কোনো ক্ষতি করেনি। পিশাচটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। তোমরা আমাকে মুক্তি দিতে পারবে না। আমি বললেও তোমরা আমাকে এত সহজে মুক্তি করতে পারবে না। আমি বললাম, আমরা তোমাকে মুক্তি দিতে পারি। আমরা তোমার কষ্টকে আমাদের কষ্ট বলে মেনে নিচ্ছি। আমরা তোমার হয়ে পাপের প্রায়শ্চিত্ত করছি। আমি যখন এই কথা বললাম, পিশাচের ধোঁয়াটে অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। তার চোখে বিষণ্ণতা যেন আরো বেড়ে গেল। সে বলল, আমার ভিতরে প্রতিশোধের আগুন আর চলছে না, কিন্তু আমি কি শান্তি পাবো? আমি বললাম, তুমি শান্তি পাবে, তুমি মুক্ত হবে। পিশাচটা এরপর এক গভীর শ্বাস নিয়ে বলল, আমি এই পাহাড়ের মধ্যে বহু বছর ধরে বন্দী হয়েছিলাম। আমি প্রতিশোধের আগুনে জ্বলছিলাম, কিন্তু এখন আমার ভিতরে থাকা ওই প্রতিশোধের আগুন নিভে গেছে। আমি মুক্ত হতে চাই। তুমি মুক্ত হতে পারো। তুমি তোমার নিজের জগতে ফিরে যেতে পারো। পিশাচটা হাসল, কিন্তু এবারে সেই হাসিটা ছিল এক গভীর স্বস্তির হাসি। তার ধোঁয়াটে অবয়বটা ধীরে ধীরে যজ্ঞের আগুনে মিলিয়ে গেল। যজ্ঞের আগুন যখন এক অন্যরকম তির্যক আলোর আশ্বাস নিয়ে জ্বলতে শুরু করলো, সেই আলোয় এক অদ্ভুত শান্তি ছিল। আমি বুঝতে পারলাম শিল পাহাড়ের অভিশাপ এবার পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। শিল নামের সেই হতভাগ্য মানুষটা অবশেষে মুক্তি পেয়েছে। গ্রামের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা সবাই আমাকে ধন্যবাদ জানালো। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি জানতাম পিশাচটা আর কোনোদিন ফিরে আসবে না, কারণ তার প্রতিশোধের আগুন নিভে গেছে। এতদিনের দীর্ঘ যুদ্ধ শেষ পর্যন্ত পরিসমাপ্ত হতে পেরেছিল। এই বলে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন। তার মুখ শান্ত অথচ বিষণ্ণ। এই গল্পের শেষটা যেন এক গভীর স্বস্তি বয়ে এনেছিল। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। এই গল্পের শেষটা যেন আমাদের মনেও এক নতুন আশা জাগিয়ে তুলেছিল। ঠাকুরমশাই, তাহলে তো গল্পটা শেষ?
কিশোরী বলল, না, এখানে শেষ নয়। তারানাথ হাসলেন। এরপরেও আরও আছে। মর্টিলেনের সেই পুরনো ঘরে এখন আর কোনো ভয় নেই। বাইরে ঝড়ের রেশ কেটেছে, এখন শুধু ফোঁটা ফোঁটা বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। তারানাথের গল্প শেষ হতে আমি আর কিশোরী যেন এক দীর্ঘ স্বপ্নের ভেতর থেকে বাস্তবে ফিরে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, তাহলে কি পুরোহিত ভালো হয়ে গিয়েছিলেন? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পুরোহিত সুস্থ হয়ে গিয়েছিলেন। তার শরীর থেকে পিশাচের প্রভাব সম্পূর্ণরূপে দূর হয়ে গিয়েছিল, কিন্তু গল্পের শেষ ছিল না। গল্পের শেষটা ছিল আরো গভীর। তারানাথ বললেন, আমি যখন পুরোহিতের দিকে তাকালাম, দেখলাম তার চোখে রয়েছে এক অদ্ভুত শান্তি। তিনি বললেন, আমি এখন বুঝতে পারছি কেন আমার পূর্বপুরুষ সেই শিলকে বন্দি করেছিলেন। তিনি শিলকে বাঁচানোর জন্যই এমনটা করেছিলেন। তিনি জানতেন যে শিলকে মারা সম্ভব নয়, তাই তিনি শিলকে বন্দি করে রেখেছিলেন যাতে তার প্রতিশোধের আগুন নিভে যায়। আমি অবাক হয়ে বললাম, আপনি এসব কিভাবে জানেন? পুরোহিত বললেন, আমি স্বপ্নে দেখেছিলাম। শিল আমার স্বপ্নে এসেছিল। সে আমাকে বলেছিল যে তার প্রতিশোধের আগুন নিভে গেছে, সে এখন মুক্ত। আমি জানতাম শিল মুক্ত হয়েছে, কিন্তু আমার মনে তখন এক নতুন প্রশ্ন, কেন শিল নিজে থেকে পুরোহিতের শরীরে এসেছিল? সে তো বাইরে থেকেও প্রতিশোধ নিতে পারত। আমি যখন এই প্রশ্নটা পুরোহিতকে করলাম, তিনি হাসলেন। এরপর বললেন, শিল আমার পূর্বপুরুষের কাছে এক নতুন ধরনের কৃতজ্ঞতা অনুভব করেছিল। তার পূর্বপুরুষ শিলকে মুক্তি দেওয়ার জন্য তাকে বন্দি করেছিলেন। কিন্তু শিল যখন পুরোহিতের শরীরে প্রবেশ করে, তখন সে বুঝতে পারে যে পুরোহিত তার পূর্বপুরুষের মতন পাপী নন। পুরোহিত একজন ভালো মানুষ, তাই শিল পুরোহিতের শরীরটা ছেড়ে যেতে চাইল না। সে পুরোহিতের শরীরটা ব্যবহার করে প্রতিশোধ নিতে চাইল। আমি বুঝতে পারলাম শিল পুরোহিতের শরীরের ভেতর থেকে মুক্তি পেতে চাইছিল না। সে পুরোহিতের শরীরটা ব্যবহার করে আরো বেশি ক্ষমতাশালী হতে চাইছিল। কিন্তু যখন আমি যজ্ঞের মাধ্যমে শিলকে ক্ষমা করলাম, তখন তার প্রতিশোধের আগুন নিভে গেল। শিল তার অতীত সম্পর্কে বুঝতে পারল। সে বুঝতে পারল যে তার প্রতিশোধের আগুন তার নিজের জীবনকেই নষ্ট করে দিচ্ছে। আমি জানি শিল একজন হতভাগ্য মানুষ ছিল। তার সঙ্গে অন্যায় করা হয়েছিল, কিন্তু শিলকে সেই অন্যায় থেকে মুক্তি দেওয়ার জন্য পুরোহিতের পূর্বপুরুষ তাকে বন্দি করেছিলেন। আর এখন আমি শিলকে মুক্ত করতে পেরেছি। আমি যখন গ্রামের প্রধানকে সব কিছু বললাম, তিনি বললেন, ঠাকুরমশাই, আপনি আমাদের সবার চোখ খুলে দিয়েছেন। আমরা আর কোনোদিন কোনো মানুষকে ভুল বুঝবো না। আমরা আর কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেব না। আমি গ্রামের মানুষদের আশীর্বাদ করলাম। আমি জানতাম শিল পাহাড়ের গল্প এখন এক নতুন দিকে মোড় নেবে। ওই পাহাড়ের নাম এখন আর শিল নামে সেই হতভাগ্য মানুষের নামে থাকবে না। এই পাহাড়ের নাম হবে এখন স্বস্তির শিল পাহাড়। এই শিল পাহাড়ের পাথরগুলো এখন আর কালো নয়, সেগুলো এখন সাদা, কারণ সেই শিল পাহাড়ের পাথরগুলো এখন শান্তির প্রতীক। আমি বুঝতে পারলাম আমার কাজ শেষ হয়েছে। আমি এই গ্রামকে অভিশাপ থেকে মুক্তি দিতে পেরেছি। আমি শিলকে মুক্তি দিতে পেরেছি, আর আমি নিজেও মুক্তি পেয়েছি। তারানাথ চুপ করলেন। বাইরে তখন বৃষ্টি থেমেছে। ঘরের প্রদীপের আলোয় তার মুখ আরও বেশি শান্ত দেখাচ্ছিল। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে মুখেও এক গভীর স্বস্তি। আমরা আমাদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তারানাথকে প্রণাম করলাম। ঠাকুরমশাই, আজ আমাদের অনেক কিছু শেখার ছিল, কিশোরী বলল। হ্যাঁ ঠাকুরমশাই,
আমরা বুঝলাম যে মানুষের পাপ মানুষকে কতটা কষ্ট দেয়। তারানাথ হাসলেন। মানুষের পাপ মানুষকেই কষ্ট দেয়, কিন্তু ক্ষমা সেই কষ্টকে দূর করে। আমি আর কিশোরী এরপর তারানাথের কাছ থেকে বিদায় নিলাম। আমরা যখন মটলেনের পুরনো বাড়ি থেকে বের হলাম তখন রাতের আকাশ ছিল বেশ পরিষ্কার। আমরা আকাশের দিকে তাকালাম। আমাদের মনে ছিল এক নতুন শান্তি। আমরা এখন আর কোনো ভূত পিশাচের গল্পে ভয় পাই না। আমরা বুঝি যে মানুষের ভেতরেরই পাপ আর পুণ্যের লড়াই চলে এই পৈশাচিক কাণ্ডগুলোর মধ্যে, আর এই লড়াইয়ে মানুষের ক্ষমাই হয়ে ওঠে তার সব থেকে বড় অস্ত্র। আমরা যখন নিজেদের বাড়ির দিকে হাঁটছিলাম তখন আমরা বুঝলাম যে তারানাথ শুধু একজন তান্ত্রিক নন, তিনি একজন শিক্ষকও বটে। তিনি আমাদের যে শুধু গল্প শোনাননি, তিনি আমাদের জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও দিয়েছেন। সেদিন বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কিন্তু মনের মধ্যে সঞ্চারিত হচ্ছিল আবারও নতুন গল্প শোনার ঝোঁক, যা আমাদের মন থেকে কোনোদিনও দূরে সরে যেত না। তাই আবারও আমরা একটি নতুন রবিবারের জন্য অপেক্ষা করতে লাগলাম। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে হারহিম করা কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প শিলপাহাড়ের কালাপিশাচ। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, কিশোরী সৌমিক, গ্রামবাসী রুদ্র, গ্রামের প্রধান সুপ্রভাত, পুরোহিত রৌনক, পিশাচ সৌমিক, বৃদ্ধ রাজ ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের নাট্যরূপ দান করেছেন পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ ইঙ্কব্লেজ ক্রিয়েশন, প্রচার অলঙ্করণ পিয়ালি, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে তারানাথ তান্ত্রিকের গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ও হ্যাঁ, আর মঙ্গলবার থাকছে নানান রকম ভৌতিক, প্রেম, রহস্য ও অ্যাডভেঞ্চারমূলক গল্প। তাই সেগুলোও যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি। শুভরাত্রি।